ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু অনুভবটা অনেক গভীর। কখনো হাসায়, কখনো কাঁদায়, আর কখনো একদম নিঃশব্দ করে দেয়। এই চ্যানেলে আমরা বলি সেই সব প্রেমের গল্প, যেগুলো হয়তো তোমার নিজের গল্প হতে পারে। তাই যদি ভালোবাসার গল্প ভালো লাগে, সাবস্ক্রাইব করো প্রেমের গল্পকথন চ্যানেলটিকে। একটা লাইক দিলে খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখে ফেলো, হয়তো শেষ লাইনে লুকিয়েছে তোমার হৃদয়ের কথা। নুরির নিজের মনে কথাগুলো বলে বারবার নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরিশ টিফিন খেতে বসে ফোনটা হাতে নিয়ে সিমির মেসেজটা দেখা মাত্র দ্রুত একবার নুরির দিকে তাকায়। যদিও এই মুহূর্তে অন্য কারোর সাথে ও দেখা করেনি, তবুও এই মেসেজটা আসার পর ওর নিজেকে অপরাধী মনে হয়। দ্রুত মেসেজটা ডিলিট করতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে, আজকে সিমি মেসেজ করেছে, কালকে হয়তো অন্য কেউ করবে। পুরো ব্যাপারটা আমার বন্ধ করা দরকার। ফোনে থাকা হুকআপ এর সমস্ত অ্যাপসগুলো পরপর ডিলিট করে দেয়। অন্যদিকে আরিশকে ফোনে ব্যস্ত দেখে নুরির মনে অজানা অভিমান জমতে থাকে। মুখ কালো করে বসে আছে দেখে আইজান নুরির কাছে এসে বলে, কিরে এত মন খারাপ কেন? চল সিনেমা দেখতে আসি। নুরি ম্লান হেসে বলে, না রে, অফিস থেকে ফিরতে দেরি হলে আরিশ রাগ করবে। শুধু শুধু ঝামেলা ভালো লাগে না। তাহলে ফিরতে দেরি না হলে যাবি, তাই তো? নুরি সঙ্গে সঙ্গে বলে, তুই যদি অফিস অফ করার প্ল্যানে থাকিস, আমি কিন্তু নেই। অফ করতে কে বলেছে? আজকে আমাদের ফিল্ড ওয়ার্কে যাওয়ার কথা। লিজা একাই পুরোটা সামলে নিতে পারবে, আর ওই টাইমে আমাদের সিনেমা দেখাটাও হয়ে যাবে। আইডিয়াটা ঠিক আছে না? খুব বাজে আইডিয়া। কথাটা বলে নুরি কয়েকটা ফাইল নিয়ে বেরিয়ে যায়। ওই যাবি কিনা বলে তো যা। আইজান পেছন থেকে চিৎকার করে বলতে থাকে। নুরি ফাইলগুলো দিয়ে আরিশের কেবিনের দিকে এগিয়ে যায়। আরিশ খুব ব্যস্তভাবে ফোনে কথা বলছিল। নুরি কেবিনে আসলে ওর সংক্ষেপে কথাটা শেষ করে ফোনটা রেখে ওর দিকে তাকায়। আজকে একবারও তুমি প্রজেক্ট রুমে যাওনি, তাই ফাইলগুলো এখানে এনে দিলাম। আরিশ উঠে দাঁড়িয়ে ফাইলগুলো নিতে নিতে বলে, নুরি, অ্যাকচুয়ালি আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ এসে গেছে। আমি এক্ষুনি মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমার ফিরতে রাত হতে পারে। রাত কথাটা শোনার পর নুরি চমকে আরিশের দিকে তাকায়। আরিশের ফোনে দেখা মেসেজটা ওর চোখের সামনে ভেসে ওঠে। অজানা কষ্টে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। আমাকে ফিল্ড ওয়ার্কের জন্য বেরোতে হবে। নিজের কণ্ঠস্বর যতটা না সম্ভব স্বাভাবিক রেখে নুরি বলে, ঠিক আছে, রাতে কিন্তু একসাথে ডিনার করব। নুরি আরিশের কথার কোনো উত্তর না দিয়েই ওখান থেকে বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে প্রজেক্ট রুমে ঢুকে আইজানকে বলে, চল সিনেমা দেখতে যাব। অ্যাক্রোপলিস মলের ভিতর একটা 3 স্টার রেস্টুরেন্টে আরিশ প্রায় 2 ঘন্টা ধরে মিস্টার আবরারের সাথে মিটিং করে। মিটিং শেষ হলে মিস্টার আবরারকে ওনার গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে 6টা বাজে। কাজটা তাড়াতাড়ি মিটে গেছে ভেবে আরিশ বেশ খুশি হয়। নুরিকে বলেছে একসাথে ডিনার করবে, হাতে এখনো অনেকটা সময় আছে ভেবে আবার মলের ভিতর ফিরে আসে। লেডিস গার্মেন্টসের দোকানগুলোতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি নুরির জন্য কিছু কিনতে ইচ্ছে করে, কিন্তু ওর ইগো ওকে বারবার বাধা দিতে থাকে। লিফটের দিকে এগোতে গিয়েও আরিশ থেমে যায়। ওকে পাশ কাটিয়ে আইজান আর নুরি নিজেদের মধ্যে কথা বলতে বলতে লিফটের ভিতরে ঢুকে পড়ে। সাইডে দাঁড়িয়ে থেকে শুনতে পায় নুরি বলছে, সিনেমাটা কিন্তু দারুণ ছিল। অনেকদিন পর আমি এত ভালো সিনেমা দেখলাম। আরিশ হাতে ধরা সদ্য কেনা লেডিস পার্সের প্যাকেটটা এক সাইডে ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। নুরি যখন বাড়ি ফেরে তখন আরিশ অলরেডি ঘরে পৌঁছে গেছে। আরিশকে এই সময় ঘরে দেখে নুরি একটু অবাকই হয়। কেমন লাগলো সিনেমা? সিনেমাটা ভালো ছিল নাকি আইজানের পাশে দেখার জন্য এত বেশি ভালো লেগেছে? আরিশের কথাতে নুরি চমকে বলে, তুমি কি করে জানলে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম? অবাক হচ্ছ? চিন্তা নেই, তোমার সিক্রেট রোম্যান্সে আমি বাধা দেব না। এবার নুরি রেগে বলে, আমি এমন কিছু করিনি যে আমাকে চিন্তা করতে হবে।
আরিশ এগিয়ে নুরির হাতের কবজিটা জোরে চেপে ধরে বলে, কি এমন আছে আইজানের মধ্যে যেটা আমার মধ্যে নেই? ও কেমন করে তোমাকে আদর করে যেটা আমি করতে পারি না? নুরি আরিশের হাতটা জোরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, আমাকে এত কিছু বলার আগে নিজের চরিত্রটার দিকে একবার ভালো করে তাকাও। তুমি নিজে কি করে বেড়াচ্ছ সেটা ভালো করে ভেবে দেখো। অন্তত আমাকে কেউ মেসেজ করে না লাস্ট টাইম ইট ওয়াজ অসম লিখে। আরিশ বুঝতে পারে নুরি সকালে মেসেজটার কথা বলছে। নুরির কথা শুনে ও হাসতে থাকে। নিজের ভুল স্বীকার করার পরিবর্তে আবার রেগে গিয়ে শয়তানের মতো বলে, হ্যাঁ আমি খারাপ, কিন্তু তোমার তো অবাক হওয়া উচিত না। আমি তো তোমার থেকে শিক্ষা নিয়েছি। আমার অনেক আগেই তুমি এসব শুরু করে দিয়েছিলে। জাস্ট ওয়ান্ডার হাউ ইউ কুড বি সো টাইট আফটার। আয়েশের মুখের কথা শেষ হওয়ার আগেই নুরি সজোরে ওর গালে একটা চড় বসিয়ে দেয়। আরিশ, তুমি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমার নামে যা ইচ্ছে তাই বলতে পারো না। এরপর আমি সত্যি করে আইজানের সাথে সব কিছু করব, আর সেটা আমার ইচ্ছের জন্য নয়, শুধুমাত্র প্রত্যেক দিন আমাকে দেওয়া অপবাদগুলো সত্যি করার জন্যে। নুরি রেগে আয়েশের মুখের ওপর চিৎকার করে কথাগুলো বলার পর বেডরুম থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে বেরিয়ে এসে ও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মায়ের কাছে ছুটে চলে যায়। মোবাইলে মায়ের নাম্বারটা ডায়াল করতে গিয়েও কি করে বলবে ভেবে পায় না। কি কথা বলবে ভেবে না পেয়ে থেমে যায়। ওই দিনের পর প্রায় 10 দিন হয়ে গেছে। আরিশকে বোঝানো অসম্ভব ভেবে নুরিও হাল ছেড়ে দিয়েছে। ওরা এখন প্রজেক্টের কাজেও নিজেদের মধ্যে কথা বলে না। আরিশের পরোয়া না করে নুরি নিজের মতো আইজান আর লিসার সাথে মেলামেশা শুরু করে দিয়েছে। আজকে সানডে, অফিস ছুটি। আরিশের বাবা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে, রাতে ফিরবে। আরিশ আর নুরির মধ্যে কথাবার্তা অফিসিয়ালি প্রায় বন্ধই বলা চলে। সকাল সকাল নুরিকে রেডি হয়ে বের হতে দেখে আরিশ আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? আইজানের জন্মদিনে। নুরি আবেগহীনভাবে সংক্ষিপ্ত উত্তর দেয়। আরিশ খুব ভালো করে জানে নুরির এরকম ব্যবহারের জন্য ও নিজে দায়ী, কিন্তু এ কদিনে আইজানের সাথে নুরির এত বেশি মেশাটা ও কিছুতেই মেনে নিতে পারে না। যেদিন মতো নুরির রাস্তা আটকে বলে, তুমি যেতে পারবে না। নুরির দুটো হাত বুকের কাছে ভাঁজ করে ওর দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, আমি অবশ্যই যাব। তুমি যদি যাও তাহলে বুঝবো তুমি ওকেই ভালোবাসো। তুমি কি বুঝবে সেটা তোমার ব্যাপার। তোমাকে ঠিক বোঝানোর চেষ্টা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। কথাটা বলে আরিশকে পাশ কাটিয়ে নুরি বেরিয়ে যায়। আইজান, নুরি আর লিসা টেবিলে বসেছিল। সবার হাতে এখনো কেকের ক্রিম লেগে রয়েছে। নুরি চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে বিরিয়ানির প্যাকেটটা নিতে গিয়েও বসে পড়ে। মাথাটা কেমন যেন হালকা হালকা মনে হয়। গত 2-3 দিন ধরে মাঝে মাঝে এরকম হচ্ছে। এবার ওর মনের ভিতর অন্যরকম আশঙ্কা হতে শুরু করে। আইজানের ওখানে অল্প কিছু খেয়েই বেরিয়ে পড়ে মেডিকেল শপের দিকে। প্রেগনেন্সি কিট কিনে নুরি যখন ঘরে ফেরে তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। আরিশ ওকে দেখেও না দেখার মতো করে পাশ কাটিয়ে যায়। আরিশের বাবা সেই রাতে বন্ধুর বাড়িতেই থেকে যায়। রাতে নুরি আর আরিশ কেউই কোনো খাবার খায় না। দুজনের মনের ভেতরেই লড়াই চলতে থাকে, তবে সম্পূর্ণ ভিন্ন দুটো কারণে। পরের দিন সকালবেলা হাতে ধরা কিটটাতে পাশাপাশি দুটো লাল দাগ দেখার পর নুরির শীত দ্বারা বেয়ে আতঙ্কের ঠান্ডা স্রোত নেমে আসে। কি করবে ভেবে পায় না। বাথরুমের বেসিনটা দুহাতে চেপে ধরে সামনের আয়নার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। আনন্দ আর চিন্তা একসঙ্গে ওর মাথার ভেতরে ছুটে আসে। আমার বাচ্চার জন্য আমাকে সব কিছু ঠিক করতেই হবে। আলতো করে পেটের ওপর একটা হাত রেখে নুরি মনে মনে ভাবে। পুরনো সব রাগ, অভিমান, খারাপ লাগা সবকিছু ভুলে আরিশের সাথে আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে থাকে ও। নুরি আরিশকে কিভাবে বলবে ভেবে পায় না। আরিশ এখনও নুরিকে সম্পূর্ণভাবে না দেখার ভান করে নিজের কাজ করছে। সকাল থেকে ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে। আরিশ অফিসের জন্য প্রায় তৈরি হয়ে গেছে। রিস ওয়াচটা পড়তে পড়তে সামনে থাকা আয়না দিয়ে নুরির দিকে তাকিয়ে বলে, যদি কিছু বলার থাকে তো তাড়াতাড়ি বলো। নুরি ইতস্ততভাবে আরিশের কাছে এগিয়ে এসে ওর হাতটা আলতো করে ধরে বলে, আরিশ, আই এম প্রেগনেন্ট।
আরিশ রিয়াকশন দিতে একটু সময় নেয়, ঠোঁটের কোণটা হালকা তুলে একটা হাসির ভাব এনে বলে, কংগ্রাচুলেশনস। আমাকে কেন বলছো? তোমার তো আইজানকে জানানো উচিত। নুরি ডেসপারেট ভাবে আবার আরিশের হাত জড়িয়ে ধরে বলে, এসব ভুলভাল কথা বাদ দাও আরিশ। আমাদের সন্তান পৃথিবীতে আসবে, আমরা কি সব ভুলে সব কিছু নতুন করে তৈরি করতে পারি না? আরিশের মাথায় এখনো পর্যন্ত কালকের ঘটনায় ঘুরছে। ওর সামনে দিয়ে বেরিয়ে গিয়ে কাল নুরি প্রমাণ করে দিয়েছে যে নুরি আইজানকেই ভালোবাসে। আমার আর তোমার মধ্যে নতুন করে শুরু করার কিছু নেই। 1 বছর পরে ডিভোর্সের পর আমাদের দুজনের রাস্তা আলাদা। কথাগুলো বলেই আরিশ জোরে নুরিকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাগে অন্ধ হয়ে থাকার জন্য ঘরের ভেতর থেকে নুরির চিৎকারটাও শুনতে পায় না। দ্রুত গাড়ি নিয়ে অফিসের দিকে বেরিয়ে যায়। নুরি যখন দরজা খুলে সুতপা আন্টিকে ডাকে, তখন নুরির মাথা থেকে রক্তের ধারা চোখ বেয়ে নিচের দিকে নেমে এসেছে। সুতপা আন্টি দৌড়ে এসে ওকে ধরা মাত্র নুরি জ্ঞান হারায়। বাবার কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আরিশ অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে বারবার মনে হয় যে ও কি করে এত কেয়ারলেস হতে পারে। নুরি আমার সাথে সবকিছু ঠিক করতে চেয়েছিল, কিন্তু আমি তার পরিবর্তে ওকে কি দিলাম? আমি নিজের হাতে ওকে কষ্ট দিলাম। নুরি আমার কাছে ফিরে আসতে চেয়েছিল, আমি ওকে দূরে ঠেলে দিলাম। ছি। নুরিকে ঠেলে সরিয়ে দেওয়ার পর ও তো এতটা আঘাত লাগবে সেটা আর স্বপ্নেও ভাবেনি। বাবার কাছ থেকে জানার পর ও বারবার নিজেকে দোষারোপ করতে থাকে। আরিশ যখন ঘরে পৌঁছায় ততক্ষণে ডাক্তার নুরিকে দেখে ওষুধ দিয়ে চলে গেছে। আরিশ ভেবেছিল প্রথমে গিয়ে আগে নুরির কাছে ক্ষমা চাইবে, কিন্তু নুরি চোখ বন্ধ করে শুয়ে আছে দেখে ওকে ডিস্টার্ব না করে পাশের ঘরে বাবার কাছে যায়। আরিশের বাবা গম্ভীরভাবে চেয়ারে বসে আছে। আরিশকে দেখে সামনের চেয়ারে বসার ইশারা করে ওর বাবা বলে, নুরি ডাক্তারকে বলেছে ও প্রেগনেন্ট। আমি জানি না তোমার আর নুরির মধ্যে কি সমস্যা। আমি বাড়ি ফেরার পর সুতপা আমাকে বলল যে ও শুনতে পেয়েছে তুমি নাকি নুরিকে বলেছো 1 বছর পর ওকে ডিভোর্স দেবে। আরিশ কি উত্তর দেবে ভেবে পায় না। আজকে ও সবার কাছে দোষী। আরিশের চুপ থাকাকে সম্মতি ধরে নিয়ে ওর বাবা আবার বলে, তোমরা দুজন মিলে আমার সাথে কি ধরনের খেলা করছো আমি জানি না। তোমরা দুজন চাইলে ডিভোর্স করতেই পারো, কিন্তু নাতি বা নাতনি যাই হোক সে আমার কাছে থাকবে। আরিশ কিছু বলতে চায়, কিন্তু বলার মতো শব্দ খুঁজে পায় না। নুরি চোখ বন্ধ করে শুয়েছিল। পাশের ঘর থেকে আরিশের বাবার কথাগুলো ক্ষীণভাবে ওর ঘরে ভেসে আসছে। শেষ কথাটা শোনা মাত্র ও সারা শরীর আতঙ্কে কাঁপতে থাকে। দ্রুত নিজের পেটের ওপর আলতো করে একটা হাত রেখে বলে, আমি কিছুতেই আমার সন্তানকে আমার থেকে দূরে হতে দেব না। নুরি দুর্বল শরীর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হাতের কাছে যা পায় সেগুলো গুছিয়ে নেয়। তারপর অত্যন্ত সন্তর্পণে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাশের ঘরে বসে থাকা আরিশ আর ওর বাবা যখন বুঝতে পারে ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে। নুরির পরিচিত মহলের ব্যাপারে আরিশ প্রায় কিছুই জানে না। ওর ধারণার ভেতর যে কটা জায়গা ছিল তার কোনোখানেই নুরি নেই। নুরির মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা নার্সদের ফোন করে জানতে পারে সেখানেও কেউ আসেনি। নুরি বাড়ি থেকে বেরিয়ে গেছে সকালের দিকে। এখন সন্ধে পেরিয়ে প্রায় রাত্রি নামতে চলেছে। যদিও লিচার কাছে ফোন করে কোনো আশানুরূপ খবর পায়নি, তবু আরিশ গাড়ি নিয়ে আইজানের গেস্ট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরিশকে এরকম উদ্ভ্রান্তের মতো আসতে দেখে আইজান আর লিসা দুজনেই অবাক হয়ে যায়। নুরি যে সকাল থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছে সেটা ওরা জানে না। আরিশ যখন লেচাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, লিচা মনে করেছিল নুরি হয়তো ক্যাজুয়ালি কোথাও বাইরে বেরিয়েছে। ও ভেবেছিল যেহেতু আরিশের একটা সন্দেহ করার প্রবণতা রয়েছে, তাই নুরি আইজানের কাছে এসেছে কিনা আরিশ জানতে চাইছে। আরিশ আইজানকে কোনো রকম প্রশ্ন করার সুযোগ না দিয়েই ওর জামার কলার 2 হাত দিয়ে চেপে ধরে বলে, কোথায় লুকিয়ে রেখেছিস নুরিকে? তুই সব জানিস। সকাল থেকে এখনো পর্যন্ত নুরি বাসাতে ঢোকেনি। সত্যি করে বল নুরি কোথায়? লিজা আর আইজান দুজনেই ভীষণ অবাক হয়ে আরিশের দিকে তাকায়। আইজান সন্দেহের গলাতে বলে, আমি কেন নুরিকে লুকিয়ে রাখতে যাব? কি হয়েছে নুরির? কি করেছিস তুই ওর সাথে? আরিশ এবার ভেঙে পড়ে। পাগলের মতো আইজানের হাতটা চেপে ধরে বলে, প্লিজ আইজান আমাকে সত্যি কথাটা বল। একবার বলে দে নুরি কোথায় আছে।
আমি কথা দিচ্ছি আর কোনোদিনও ওর গায়ে হাত দেব না। আইজান চমকে বলে, তুই নুরির গায়ে হাত তুলেছিস? আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে ওকে ধাক্কা দিয়ে ফেলেছিলাম। প্লিজ প্লিজ আমাকে বলো কোথায়। আইজান আরিশকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিতে দিতে বলে, আমি যদিও জানতাম তাহলেও তোকে বলতাম না। তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে আমার হাত উঠে যাবে। আরিশ দুহাত দিয়ে দরজাটা আটকে অপরাধীর সুরে বলে, নুরি প্রেগনেন্ট? আইজান এতক্ষণ আরিশকে দরজা থেকে ঠেলে বার করার চেষ্টা করছিল। আরিশের কথাটা শোনার পর ও থেমে যায়, আর প্রায় সঙ্গে সঙ্গে আইজানের মুষ্টিবদ্ধ হাত আরিশের নাকের ওপর এসে পড়ে। ঠিক কতগুলো ঘুষি ও আরিশের মুখের ওপর বসিয়েছে ওর খেয়াল নেই। যখন লিচা এসে ওকে সরিয়ে নিয়ে যায়, আরিশের নাক থেকে তখন অলরেডি রক্ত বেরোতে আরম্ভ করে দিয়েছে। আধ ঘন্টা কেটে গেছে। আরিশ ঘরের এক কোণে একটা আইস ব্যাগ নাকের ওপর চেপে দাঁড়িয়ে আছে। অন্য সাইডে আইজান বুকের কাছে দুটো হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নিশ্চুপ দুজন মানুষের মাঝখানে লিচা কি করবে ভেবে পায় না। আইজান ফ্রিজ থেকে উইস্কির বোতল বের করে আরিশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। আরিশ কোনো কথা না বলে নিঃশব্দে ওর দিকে এগিয়ে যায়। দুজনের যত নেশা চড়তে থাকে তত বেশি ছোটবেলার কথা উঠে আসে। আইজান দুঃখের সাথে হাসতে হাসতে চিৎকার করে বলে, আসলে আমি আর তুই দুজনেই নুরির জন্যে ঠিক নয়। আমরা সারা জীবন খালি ওকে একে অপরের থেকে ছিনিয়ে নিতে চেয়েছি। আরিশ আইজানকে বাধা দিয়ে বলে, না, আসলে আমি ঠিক না। আমিই তোদের মাঝে এসেছি। আমি না থাকলে নুরি তোর সাথে খুব সুখে থাকতো। নুরি তো তোকে সেই স্কুল টাইম থেকে ভালোবাসে। আমি তোদের মাঝখানে এসেছি। হঠাৎ আইজানের ভেতরে নিজের করা কাজের জন্য অপরাধবোধ চেপে বসে। আরিস, আজকে তোকে একটা সত্যি কথা বলছি। জানি না তুই আমাকে কি ভাববি, কিন্তু তাও আমি বলবো। তুই নিশ্চয়ই স্কুলে আমার বাড়ির সেই পার্টির কথাটা ভুলে যাসনি। কথাটা শোনা মাত্র আয়েশের নেশার ঘোরে কেটে যায়। আয়েশের চমকে ওঠা দৃষ্টি দেখে আইজান হালকা হেসে আবার বলে, সেই রাতে তুই যেটা দেখেছিলি সেটা সত্যি নয়। আরিশ হাতের গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বলে, মানে? নেশাতে আইজানের চোখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। হঠাৎই ও দুই হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি নিজেকে আটকাতে পারিনি সেদিন। নুরি যখন আমাকে তুই ভেবে জড়িয়ে ধরেছিল, আমি সরে যেতে পারিনি। ওকে কিস করার লোভ সামলাতে পারিনি সেদিন। ভেবেছিলাম তুই ওর জীবন থেকে সরে গেলে নুরি বোধ হয় আমার হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি বুঝতে পারিনি জোর করে ভালোবাসা পাওয়া যায়নি। আরিশ সজরের সামনে টেবিলের ওপর হাত দিয়ে একটা ঘুষি বসিয়ে চিৎকার করে বলে, তুই কি করে এটা করতে পারলি? শুধুমাত্র তোর জন্য নুরির সাথে আমি এত বাজে ব্যবহার করেছি। তোর জন্য আজকে নুরির চোখ আমি খারাপ হয়ে গেছি। তোর জন্য আজ আমি ওর গায়ে হাত তুলেছি। আইজান এবার মুখ থেকে হাত ছড়িয়ে আরিশের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। ওর হাসি যেন থামতেই চায় না। অনেক কষ্টে জোর করে হাসে থামিয়ে বলে, নিজের কাজের জন্যে অন্যের ঘাড়ে দোষ দেওয়া এবার অন্তত বন্ধ কর। নুরি যদি তোর থেকে দূরে সরে যাই তার একমাত্র কারণ তুই। নুরি যদি তোর থেকে কষ্ট পায় তারও একমাত্র কারণও তুই। সেদিন যদি কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে নুরির কাছে সব কথা বলতিস তাহলে এই দিনটা আসতো না। আসলে তোর ইগোটা তোকে সত্যিটাকে কখনো দেখাতেই দেয়নি। তুই চলে যাবার পর নুরির সাথে কি হয়েছে কখনো জানার চেষ্টা করেছিস? নুরি একা মায়ের সাথে কেন সিলেটে এলো তার কারণ জেনেছিস? নুরির বাবার ভয়ে যখন নুরি পালাতে বাধ্য হয়েছিল তখন কোথায় ছিলিস তুই? আমি প্রত্যেকটা মুহূর্তে নুরির পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই যে নুরি আমাকে ওর পাশে চায়নি। নুরি যে ছেলেটাকে পাশে চেয়েছিল তার ইগো এতটাই বেশি ছিল যে সে সব কিছু দেখেও দেখতে পায়নি। নুরির কষ্টের জন্য একমাত্র তুই নিজেই দায়ী। আইজানের কথাগুলো আরিশের শরীরে যেন আগুনের তীরের মতো স্পর্শ করে। প্রত্যেকটা কথা চামড়া ভেদ করে বুকের ভেতরে গেঁথে যায়। এতদিন যে পৃথিবীতে ও বেঁচে ছিল সেটা আজ পুরোটাই মিথ্যে বলে মনে হয়।
আরিশ আইজানের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু পায় না। ওর মনে হয় সবাই যেন ওর দিকে আঙুল তুলে হাসছে। ও দ্রুত বেগে আইজানের বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আরিশ বেরিয়ে যাওয়ার পর আইজানও ভেঙে পড়ে। এতক্ষণ পর্যন্ত ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকা লিসাকে দুহাতে চেপে ধরে বলে, আমার কথাগুলো শোনার পর আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে, তাই না? আমাকে ঘৃণা করতে ইচ্ছে করছে নিশ্চয়ই। লিসা আইজানকে দুহাতে ধরে শান্ত করতে করতে বলে, তুমি আমার দেখা মানুষদের মধ্যে সবার থেকে বেশি ভালো। আইজান মাথার ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আজকে আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এতদিন যেভাবে হোক নুরিকে নিজের বানাতে চেয়েছিলাম, আজকে আমি বুঝে গেছি নুরি কোনো দিন আমার ছিলই না। আমি আলেয়ার মতো ওর পিছনে ঘুরে বেরিয়েছি। আজকে আরিশকে সব সত্যি বলে নিজেকে অনেক হালকা লাগছে। এতদিন আমি এই কথাগুলো বলিনি শুধুমাত্র নুরিকে পাওয়ার জন্যে, কিন্তু আজ বুঝে গেছি জোর করে কাউকে বন্ধনে আটকে রাখা যায় না। সত্যি আমি কোনো বোকা ছিলাম না। সত্যি আমি কত বোকা ছিলাম। আজ থেকে আমি নুরিকে বন্ধনমুক্ত করলাম। নুরি, আজ থেকে তুমি মুক্তি। শেষ কথাটা বলার সময় আইজান দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে। লিসা আইজানকে চেপে ধরে বলে, তুমি চুপ করো আইজান, একটু শান্ত হও। লিসার কথাগুলো আইজান শুনেও শুনতে পায় না। লিসার বন্ধন থেকে মুক্ত হবার হঠাৎ চেষ্টা করতে করতে বারবার চিৎকার করে বলতে থাকে, নুরি, আজ থেকে তুমি মুক্তি। আইজানের এরকম ব্যবহার দেখে লিসা আর নিজেকে সামলাতে পারে না। আইজানকে জড়িয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট দুটো চেপে ধরে। নেশার ঘরে থাকা আইজান লিসাকে জড়িয়ে ধরে চুম্বনকে আরও গভীর করে তোলে। আরিশ দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। আরিশকে দেখে ওর বাবা উৎকণ্ঠিতভাবে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, নুরির কোনো খোঁজ পেলে? আরিশ কোনো কথা না বলে হঠাৎ করে এগিয়ে গিয়ে বাবার দুপা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আরিশের এরকম ব্যবহারে ওর বাবা ভয় পেয়ে যায়। কি হয়েছে? নুরির কি কিছু হয়েছে নাকি? আরিশ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না জানিয়ে কাঁদতে কাঁদতে বলে, নুরি আর কখনো আমার কাছে আসবে না আপু। তুমি জানো না আমি নুরির সাথে কতটা বড় অন্যায় করেছি। ও তাও আমাকে ক্ষমা করতে চেয়েছিল। আমি নিজের হাতে সেই সুযোগকে নষ্ট করে দিয়েছি। তুমি জানো না আব্বু, আমি স্কুল থেকে এখনো পর্যন্ত ওকে কত কষ্ট দিয়েছি। আমি এতদিন ভাবতাম আমি ওকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু যে ভালোবাসার মানুষকে এত কষ্ট পেতে হয়, সেই ভালোবাসাকে আজ আমি ধিক্কার জানাই। আমি আসলে স্বার্থপরের মতো ভালোবেসেছি। আব্বু, আমি এখন কোথায় খুঁজবো ওকে? আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আরিশের বাবা দুহাত দিয়ে আরিশকে উপরে তুলে ধরে বলে, আমি জানি না তুমি কি ভুল করেছো, কিন্তু তোমার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে খুব বড় একটা ভুল। তোমার ভুলের জন্য নুরি তোমাকে কি শাস্তি দেবে অথবা নুরি তোমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা সেটাও আমার জানা নেই। কিন্তু আমি এইটুকু জানি যে আমার ছেলে নিজের ভুল থেকে পালিয়ে যাবার মতো ছেলে না। তুমি যদি ভুল করে থাকো তাহলে সেটা সম্মুখীন হতেই হবে তোমাকে। আর এই মুহূর্তে নুরিকে খুঁজে বের করাটাই তোমার প্রথম কাজ হওয়া উচিত। না জানি কোথায় রয়েছে মেয়েটা। শেষ কথাতে আরিশের বাবার গলাতে উদ্বেগ স্পষ্টভাবে ফুটে ওঠে। আরিশ বাবার কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলে, তুমি ঠিক বলেছ আব্বু। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আগে নুরিকে খুঁজে বের করতে হবে। থানাতে রিপোর্ট করার উদ্দেশ্যে আরিশ দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙার পর বিছানায় লিচাকে দেখে আইজান আঁতকে ওঠে। এক বিছানায় পাশাপাশি পোশাকহীন দুজনের শুয়ে থাকা একটাই সিদ্ধান্ত নিয়ে যায়, অন্তত সন্তর্পণে লিচার ঘুম না ভাঙিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আইজান। বেশ কিছুক্ষণ পর লিসা যখন ড্রয়িং রুমে আসে, আইজান কি বলবে ভেবে পায় না। ভেতরে ভেতরে লিসাও অকওয়ার্ড ফিল করে, কিন্তু বাইরে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। ব্রেকফাস্টের টেবিলে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর আইজান বলে, আই এম সরি লিজা, কাল এতটাই নেশার ঘরে ছিলাম যে কি করেছি কিছু বুঝতে পারিনি। অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি পার্সোনালি তোমার বয়ফ্রেন্ডকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আমাকে খারাপ ভেবো না।
আইজানকে এতটা অপরাধবোধে ডুবে যেতে দেখে লিজা উঠে আইজানের দিকে এগিয়ে আসে। আইজানের কাঁধের ওপর একটা হাত রেখে বলে, তুমি কিচ্ছু ভুল করোনি আইজান, আমার ইচ্ছে বিরুদ্ধে কিচ্ছু হয়নি। এবার আইজান খানিকটা অবাক হয়ে লিজার দিকে তাকিয়ে বলে, কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে। আমি একবারও বলিনি আমার বয়ফ্রেন্ড আছে। আমি আমার ভালোবাসার কথা বলেছি। অপরজনও যে আমাকে ভালোবেসেছে সেটা আমি একবারও বলিনি। এবার অজানা আশঙ্কায় আইজানের ভয় করতে শুরু করে। ধীরে ধীরে মাথা তুলে লিজার দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট টেল মি দ্যাট ইউ লাভ মি। লিজা আইজানের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, ডোন্ট বি প্যানিক। আমি কখনোই তোমাকে জোর করে ভালোবাসার জন্য প্রেশার দেব না। আমার ফিলিংসটা সম্পূর্ণ ব্যক্তিগত। তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু লিজা। কোনো কিন্তু নয়, অনেক দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রেডি হতে হবে। নুরির কোনো খোঁজ পাওয়া গেল কিনা জানতে হবে তো। নুরির প্রসঙ্গ ওঠাতে আইজানের কাল রাতে বলা কথাগুলো মনে পড়ে যায়। ও লিজার দিকে তাকিয়ে বলে, কাল রাতে আমার কথাগুলো শুনে তোমার খুব খারাপ মনে হয়েছে, তাই না? লিজা টেবিল থেকে প্লেটগুলো সরাতে যাচ্ছিল। আইজানের কথা শুনে কাজ থামিয়ে ওর দিকে তাকিয়ে বলে, কালকে আমি একটা নতুন আইজানকে জেনেছি, যে নিঃস্বার্থভাবে নুরি নামের একটি মেয়েকে ভালোবেসে গেছে। কালকের পর আমার চোখে তোমার প্রতি সম্মান আর তোমার প্রতি ভালোবাসা দুটোই আরও বেড়ে গেছে। আইজান এরপর আর কোনো কথা বলতে পারে না। এক সপ্তাহ কেটে গেছে। আরিশ এখনো পর্যন্ত নুরির কোনো খোঁজ পায়নি। একটা করে দিন কাটছে আর আরিশ যেন ভেতরে ভেতরে আরো বেশি মৃত হয়ে উঠছে। পুলিশের পাশাপাশি প্রাইভেট ইনভেস্টিগেটরদেরও এখনো পর্যন্ত নুরির কোনো হদিশ দিতে পারেনি। আজ অফিস থেকে বাইনা গিয়ে আরিশ নুরির মায়ের কাছে যায়। হঠাৎ একটা অচেনা ছেলেকে দেখে নুরির মা বেশ অবাক হয়। আরিশ নিজের পরিচয় দিয়ে বলে, আমি নুরির স্কুল ফ্রেন্ড। অনেকদিন দেখা হয়নি, জানতে পারলাম ও এখানেই থাকে, তাই দেখা করতে এলাম। নুরির মা অবাক হয়ে বলে, কিন্তু নুরি তো অফিসের কাজে কুমিল্লায় আছে, তোমাকে জানায়নি সেটা? আরিশ আসলে নুরির মায়ের সাথে দেখা করতে এসেছিল। এই মুহূর্তে কে বলবে বুঝতে পারে না। আরিশের ইতস্তত ভাব দেখে নুরির মা এবার একটু সন্দেহের সাথে বলে, সত্যি করে বলো তো, তুমি কি? আমার মনে হয় না তুমি শুধু স্কুল ফ্রেন্ড। এখানে কেন এসেছো? আরিশ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা বলার পর মাথা নিচু করে বলে, আমি আপনার কাছে শাস্তি পেতে এসেছি। সব শুনে নুরির মায়ের চোখে জল এসে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বলে, তোমাকে শাস্তি দেওয়ার আমি কেউ না। তুমি আমার মেয়ের সাথে যা করেছো তার জন্য আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না। পারলে নুরিকে এই মুহূর্তে আমার কাছে এনে দাও। আরিশ নিজের চোখের জল মুছে বলে, আমি জানি আপনি কোনোদিনও আমায় ক্ষমা করবেন না। কথা দিচ্ছি নুরি, যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বার করবই। হঠাৎ আরিশের ফোনটা বেজে ওঠে। প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম্বার দেখে দ্রুত ফোনটা কানে নেয়। ও প্রান্তের কথাগুলো শোনার পর আরিশের হৃদস্পন্দন উত্তেজনায় চঞ্চল হয়ে ওঠে। ফোনটা কান থেকে নামিয়ে নুরির মায়ের উদ্দেশ্যে বলে, আমি নুরির খোঁজ পেয়ে গেছি, কথা দিচ্ছি, আর আমার জন্য নুরি কোনো কষ্ট পাবে না। নুরির মা বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কঠোরভাবে বলে, যদি কোনোদিনও নুরি তোমায় ক্ষমা করে তবে জানবে সেদিন আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। নুরি নাটোরের কাছে একটা ছোট ভাড়া বাড়িতে নিজের পছন্দ মতো কিছু চারা গাছ নিয়ে একটা ছোটখাটো নার্সারি তৈরি করেছে। আরিশের গাড়িটা ওই নার্সারির সামনে এসে থামতে দেখে নুরি খুব একটা অবাক হয় না। ও জানতো আজ নয়তো কাল আরিশ অবশ্যই আসবে। এতদিন পর্যন্ত মোবাইল বন্ধ রেখে এবং যতটা সম্ভব নিজেকে গৃহবন্দী রেখে ও শুধুমাত্র বিষয়টা দেরি করানোর চেষ্টা করেছিল। আরিশ গাড়ি থেকে নেমে নুরির সামনে এসে দাঁড়ায়। নুরি অপরিচিতের মতো বলে, দোকান এখন বন্ধ হয়ে গেছে, দরকার লাগলে কালকে আসবেন। আশেপাশের চারা গাছগুলোর দিকে তাকিয়ে আরিশ বুঝতে পারে নুরি কি বলতে চাইছে। নুরির দিকে আরো কয়েক পা এগিয়ে গিয়ে আরিশ বলে, ঘরে ফিরে চলো নুরি, দরকার হলে তুমি আমার মুখটাও দেখো না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিও না প্লিজ। আবার ভুলের জন্য নিজেকে শাস্তি দিও না। আরিশের গলা ধরে আসে। নুরি দৃঢ়ভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, আপনি ভুল করছেন মিস্টার আরিশ।
আপনি যে নুরির কথা বলছেন সে এখন বদলে গেছে। এখন এটাই আমার থাকার জায়গা। ঠিক আছে, তুমি যদি এখানে থাকো তাহলে আমিও এখানেই থাকবো। আরিশ নাছোড়বান্দার মতো বলে। আরিশ, তোমার আর আমার রাস্তা এখন আলাদা। এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য তত ভালো হবে। আরিশ ডেসপারেটভাবে নুরির দিকে আরও খানিকটা এগিয়ে গিয়ে বলে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে না। তোমার আম্মুকে আমি সবটা বলেছি। তুমি অন্তত তোমার আম্মুর কাছে ফিরে যাও। এবার নুরি একটু চুপ করে যায়। মা সব কিছু জেনে গেছে শুনে ওর কান্না পেয়ে যায়। কিছু মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে আগের মতোই দৃঢ়ভাবে বলে, যতদিন পর্যন্ত না আমার সন্তানের জন্ম হচ্ছে ততদিন এটাই আমার জায়গা। এই পরিস্থিতি আমি তৈরি করেছি, তাই এর সাথে লড়াইটাও আমি একাই করতে চাই। কিন্তু আমি তোমাকে একা একা এভাবে থাকতে দিতে পারবো না। সেটা তোমার সমস্যা, আমার না। আরিশ যখন বুঝতে পারে যে নুরি কোনো কথাই শুনবে না, তখন শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, তুমি এখানেই থাকো, কিন্তু আমি প্রত্যেক দিন তোমার কাছে আসব। আর সেটাতে তুমি একদম বাধা দিতে পারবে না, কারণ আমি এখনো পর্যন্ত তোমার লিগ্যাল হাজব্যান্ড। তুমি আমাকে যত ইচ্ছা গালাগালি দিও, তবুও আমি এখানে আসব। নুরি কোনো উত্তর না দিয়ে আরিশের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। আরিশ পরের দিন অফিসে পৌঁছে প্রথমে প্রজেক্ট রুমের দিকে যায়। সেদিনের ঘটনার পর ব্যহিকভাবে আইজান আর লিচা একে অপরের সাথে নর্মালি মেশার চেষ্টা করলেও ভেতরে ভেতরে দুজনেই অকওয়ার্ড ফিল করে। এই মুহূর্তে ফাইল এক্সচেঞ্জের সময় লিচার সাথে সামান্য হাতের স্পর্শেও আইজানের অস্বস্তি বোধ হয়। আরিশকে দ্রুত পায়ে প্রজেক্ট রুমে ঢুকতে দেখে আইজান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো মাথার চুল, বসে যাওয়া চোখ মুখ সবকিছু মিলিয়ে মনে হয় সারা রাত বোধহয় একটুও ঘুম হয়নি। আরিশ এগিয়ে এসে আইজানের হাতটা ধরে ডেসপারেটভাবে বলে, আমি নুরির খোঁজ পেয়েছি। তুই প্লিজ নুরিকে একটু বোঝা। ও কিছুতেই বাড়ি ফিরে আসতে চাইছে না। ও যদি আমার সাথে না থাকে তাও ঠিক আছে, যদি তোর সাথে থাকতে চায় তাতেও আমি বাধা দেব না। ওর এই অবস্থায় এই একা থাকার আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নুরির খোঁজ পাওয়া গেছে শুনে আইজান মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আরিশের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আজ অবধি আমি নুরিকে কোনো ব্যাপারে জোর করিনি, আর ভবিষ্যতেও করব না। তবে নুরির সাথে দেখা করতে অবশ্যই যাব। অফিস না করে আরিশ, আইজান আর লিছা নুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আইজান নুরির ঘরের ভেতর রয়েছে, অন্যদিকে লিসা আর আরিশ বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশে চারা গাছগুলো দেখতে দেখতে আইজান নুরিকে বলে, তাহলে এতদিনে তোর গাছের স্বপ্ন পূরণ হলো? নুরি খুব ভালো করে জানে আইজান কেন এসেছে। আইজানের আলাপি কথাতে গুরুত্ব না দিয়ে ও বলে, তুই যদি আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিস তাহলে আমি আগে থেকেই না বলে দিচ্ছি। নুরি কোনো রকম আপোষ না করে মূল কথাতে চলে গেছে দেখে আইজান বলে, আমাকে এতদিনে এই চিনলি? তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কখনোই কোনো কাজ করতে বলবো না, কিন্তু এটাও তো ঠিক, এইভাবে একা একা কতদিন থাকা যায়? আইজান, আসলে মানুষ দুর্বল হয় মনের জন্যে। আশেপাশে এত মানুষ রয়েছে, নিজেকে একা ভাবার তো কোনো কারণই নেই। আইজান এবার একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। নুরির মুখোমুখি একটা চেয়ারে বসে বলে, নুরি, এতদিন আমি তোর বন্ধু হয়ে থেকেছি, কিন্তু মনে মনে সবসময় ভেবেছি একদিন নিশ্চয়ই তুই আমার ভালোবাসাকে বুঝবি। বারবার চেষ্টা করেছি কি করলে তোর মনে আমার প্রতি ফিলিংস আসবে জানতে। যখন তুই ঢাকা থেকে চলে গিয়েছিলি তখন পাগলের মতন তোকে খুঁজেছি। প্রত্যেকটা মুহূর্তে আরিশকে হিংসা করেছি নিজের প্রতিযোগী ভেবে। এত বছর পর যখন আবার তোর সাথে দেখা হলো তখন ভেবেছিলাম হয়তো ভাগ্য এতদিনে সদয় হয়েছে। আইজান এবার একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। নুরির মুখোমুখি একটা চেয়ারে বসে বলে, নুরি, এতদিন আমি তোর বন্ধু হয়ে থেকেছি, কিন্তু মনে মনে সবসময় ভেবেছি একদিন নিশ্চয়ই তুই আমার ভালোবাসাকে বুঝবি। বারবার চেষ্টা করেছি কি করলে তোর মনে আমার প্রতি ফিলিংস আসবে জানতে। যখন তুই ঢাকা থেকে চলে গিয়েছিলি তখন পাগলের মতন তোকে খুঁজেছি। প্রত্যেকটা মুহূর্তে আরিশকে হিংসা করেছি নিজের প্রতিযোগী ভেবে। এত বছর পর যখন আবার তোর সাথে দেখা হলো তখন ভেবেছিলাম হয়তো ভাগ্য এতদিনে সদয় হয়েছে। আইজান একটু থামে। আইজানের কথাগুলো শুনে নুরি কি উত্তর দেবে খুঁজে পায় না।
সামনে গিয়ে আইজানের হাতটা ধরে বলে, আইজান তুই তো জানিস। আইজান দ্রুত কয়েকবার চোখের পলক ফেলে বেরিয়ে আসতে চাওয়া জলকে চোখের মধ্যেই আটকে নেয়। একটু দূরে সরে গিয়ে মুখে হালকা হাসি টেনে নুরিকে আশ্বস্ত করে বলে, আমি জানি, এতদিনে বুঝে গেছি জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আমার কথাগুলো শুনে দুঃখ পাস না। এই মুহূর্তেই তোর নিজের কথাটা আগে ভাবা উচিত। তুই আরিশের কাছে ফিরে যেতে চাস না, কিন্তু তুই তো আমার সাথে থাকতে যেতে পারিস। আমি কথা দিচ্ছি কোনো দিনও তোর কাছে বন্ধুর থেকে বেশি অধিকার চাইব না। ওখানে আমাদের সাথে লিসাও থাকবি, আমরা সবাই খুব আনন্দে থাকতে পারবো। প্লিজ তুই না করিস না। বাচ্চাদের মতো কথা বলা বন্ধ কর আইজান। আমি নয়, তুই বাচ্চাদের মতন করছিস। অন্তত এই টাইমে আমাকে পাশে থাকতে দে। কে বললো তুই আমার পাশে নেই? দুর্ভাগ্য তো আমার। আই এম সরি, আমি তোর ভালোবাসাকে কোনোদিন মর্যাদা দিতে পারিনি। আমার জন্য তোকে কষ্ট পেতে দেখে প্রত্যেকটা সময় আমি অপরাধবোধে ভুগে গিয়েছি। আমাকে ঋণী করিস না প্লিজ। নুরির চোখে ফুটে ওঠা জলের আভাসে দেখে আইজানের চোখও আবার আর্দ্র হয়ে ওঠে। নুরির কাছে এগিয়ে গিয়ে ওর দুটো হাত ধরে বলে, নুরি, আমি এতবার তোকে আমার মনের কথা বলেছি, একবারের জন্য কি তোর আমাকে ভালো লাগেনি? কোনো এক মুহূর্তেও কি আমাকে ভালোবাসতে ইচ্ছে করেনি? একদিনও কি আমাকে বন্ধুর থেকে বেশি কিছু মনে হয়নি? আইজান আর চোখের জল আটকাতে পারে না, নুরির হাত চেপে ধরে কাঁদতে থাকে। নুরি ধীরে ধীরে ওর দুটো হাত ছাড়িয়ে আইজানের মুখটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে। আইজানের ঠোঁটে যখন নিজের ঠোঁটটা চেপে ধরে তখন নুরির চোখেও জল। এত বছর ধরে যে চুম্বন আইজানের কাছে পৃথিবীর সব থেকে দামি ছিল, আজকে সেই চুম্বনই এর দেহের কাটার মতো বেঁধে। ও বুঝতে পারে এই বিদায় চুম্বন এর মধ্যে দিয়ে ওকে নুরিকে ভালোবাসার অধিকার চিরজীবনের জন্য ছেড়ে দিতে হবে। ঠোঁট সরিয়ে নেবার পর নুরি আইজানের দিকে বেশ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকে, তারপর দুহাত দিয়ে চোখের জল মুছে বলে, ভালো থাকিস আইজান। মনে রাখিস তোর জন্য আমার মনে সবসময় একটা স্পেশাল জায়গা ছিল, আর ভবিষ্যতেও থাকবে। তোকে আমার জন্য অনেক দুঃখ পেতে দেখেছি। আশা করি এমন কেউ আসবে যে তোকে সত্যি করে চাইবে। আইজান কোনো কথা খুঁজে পায় না। নুরির শেষ কথাতে হঠাৎই ওর চোখ জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা লিসার দিকে চলে যায়। চোখের জল মুছে নিজেকে খানিকটা শান্ত করে আইজান বলে, যাই হয়ে যাক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সবসময় মনে রাখবি আমি তোর পাশে আছি। নুরির কান্না ভেজা চোখে মৃদু হেসে আইজানের দিকে সম্মতিসূচক মাথা নাড়ে। আইজান আর কোনো কথা বলতে পারে না, দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। আইজানের চোখ মুখ দেখে আরিশ আর লিছা দুজনেই কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। লিছার সাথে নিজের গাড়িতে যাওয়ার আগে আইজান আরিশের উদ্দেশ্যে বলে, নুরি এখানে থাকবে একা। আজকে আইজান আর লিসা ঢাকা ফিরে যাচ্ছে। প্রজেক্ট এখনো সম্পূর্ণ হয়নি। আরিশ বা আইজান কারোরই আর এই প্রজেক্ট এগোনোর মতো মানসিকতা নেই। এই 15-16 দিনে আরিশ অনেক ভেঙে পড়েছে। প্রতিদিন অফিস থেকে নুরির কাছে গিয়েছে ঠিকই, কিন্তু নুরি ওকে একটা জড়বস্তু থেকে বেশি কিছু মনে করেনি। প্রতিদিন জোর করে নুরিকে নিজের হাতে রান্না করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরের দিন গিয়ে দেখেছে খাবারগুলো একইভাবে পড়ে রয়েছে। আরিশ আইজান আর লিজাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতে এসেছে। হয়তো পারস্পরিক দুঃখই আইজান আর আরিশকে হঠাৎ বন্ধু বানিয়ে দিয়েছে। দুজনকে বিদায় জানিয়ে আরিশ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ফ্লাইট এর দেরি থাকায় আইজান আর লিজা কফি নিয়ে পাশাপাশি বসে। বেখেয়ালেই হঠাৎ গরম কফিটা আইজানের হাতের ওপর উল্টে যায়। জল দেওয়ার পরও সামান্য একটু জ্বালা করছিল। আইজান পাত্তা দেয় না। অন্যদিকে লিসা আশেপাশে স্টলগুলো থেকে আইস ব্যাগ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে ছুটতে ছুটতে ওর কাছে আসে। আইজান বাধা দিতে যাচ্ছিল, কিন্তু লিসা জোর করে আইজানের হাতটা নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আলতো করে চেপে ধরে। লিসার এইরকম কেয়ার করা দেখে আইজানের খারাপ লাগে। কিছুক্ষণ পর হাতটা সরিয়ে নিয়ে বলে, আমার আর নুরির ব্যাপারে সবটাই তুমি জানো লিসা। লিজা আবার আইজানের হাতটা কাছে টেনে নিয়ে ঠান্ডা বোতলটা চেপে ধরে বলে, জানি। আমি নুরিকে কতটা ভালোবেসেছি তুমি জানো। জানি। আমি নুরিকে কোনোদিন ভুলতে পারবো না, আশা করি সেটাও তুমি জানো। জানি। কথাটা বলার পর লিজা একটু থামে, তারপর আইজানের দিকে তাকিয়ে আবার বলে, আমি কোনোদিন তোমায় নুরিকে ভুলতেও বলবো না।
আমি শুধু এটা চাই যে নুরি যেন তোমার মনে দুঃখের স্মৃতি না হয়ে সব সময় একটা সুখের মুহূর্ত হয়ে থাকে। লিজার এত শান্ত উত্তরে আইজানের ভেতরে অস্বস্তি আরও বেড়ে যায়। লিজার হাতটা চেপে ধরে বলে, লিসা, তুমি খুব ভালো মনের একটা মেয়ে। প্লিজ আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। আমি জানি না আদৌ কাউকে কোনো দিনও নুরির জায়গায় ভাবতে পারবো কিনা। আইজান, আমি কোনোদিনও তোমার মনে নুরির জায়গাটা চাই না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ সময় মতো ঠিক তার নিজস্ব জায়গা তৈরি করে নেয়। লিসা শান্তভাবে বলে। লিসার কথায় আইজান ডেসপারেটভাবে বলে, লিসা, আমি এই মুহূর্তে অন্য কাউকে আমার জীবনে অ্যাকসেপ্ট করার মতন পরিস্থিতিতে নেই। আমার মাইন্ড এসবের জন্য একদমই তৈরি নয়। লিসা মৃদু হেসে বলে, আমার কোনো অসুবিধে নেই। আমি সেই দিনের জন্য অপেক্ষা করতে রাজি আছি। যদি সারা জীবন লেগে যায় অপেক্ষা করতে করতে? সারা জীবনের শেষে তোমায় পাবো জানলে সারা জীবন অপেক্ষা করতেও দুঃখ নেই। আইজান আর কিছু বলতে পারে না। এত বড় একটা কথা লিজা এত সাবলীলভাবে বলে দিল দেখেও অবাক হয়ে যায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে লিজার দিকে। নুরি এখন 4 মাসের গর্ভবতী। সন্ধ্যা 7টার সময় আরিশের গাড়িটা ও দরজার পাশে দাঁড়ানো মাত্র নুরির মুখে একটা বিরক্তির ছাপ ফুটে ওঠে। হাতে একটা ব্যাগ নিয়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে আরিশ বলে, আবার চলে এসেছি তোমাকে বিরক্ত করতে। যদি জানো আমি বিরক্ত হচ্ছি তাহলে একদিন অন্তত নাচতেও পারো। আরিশ হাতের ব্যাগ থেকে জিনিসগুলো বের করে রান্নাঘরে নামিয়ে রাখতে রাখতে বলে, আরে আমি না এলে এত ভালো রান্না করে তোমাকে কে খাওয়াবে শুনি? আমি নিজে রান্না করতে পারি। তোমার বানানো খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। আজ কিন্তু খুব ভালো লাগবে। আজকে স্পেশাল কাস্টার্ড তৈরি করব। মিষ্টি খেতে তুমি তো বরাবরই পছন্দ করো। তোমার হাতে তৈরি করা মিষ্টি আমার তিতো লাগে। তুমি কাল থেকে না আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। আরিশ নুরির ঝাঁঝালো কথাতে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করে চলে। একটা পাত্রে দুধ গরম বসে নুরির দিকে ঘুরে মিষ্টি হেসে বলে, মমস কেয়ার ভলিউম 1, 2, 3 সমস্ত আমার মুখস্থ। তোমার প্রত্যেকটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্টস এর ডেট আমি সব সময় মনে করিয়ে দিই। কোন খাবারটা কতটা পরিমাণে খাওয়া উচিত আমি সঠিকভাবে তোমায় বলি। প্রত্যেক দিন তোমার জন্য আমি রান্না করি। এরকম ফ্রি সার্ভিসকে মুখের উপর না করতে নেই। নুরি তীক্ষ্ণভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, তুমি যদি ভেবে থাকো এই সমস্ত করার জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব তাহলে অনেক বড় ভুল করছো। যেদিন আমাদের 1 বছর শেষ হবে তার পরের দিনই আমি তোমাকে ডিভোর্স দিব। নুরির কথাতে দুধের বাটি সমেত আরিশের হাতটা হালকা কেঁপে ওঠে। কয়েক মুহূর্ত সময় নেয় নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপর নুরির দিকে ঘুরে বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি বলো তো নুরি, এই 4 মাসে আমি কি একবারও বলেছি আমাকে ক্ষমা করে দাও? আমি কি একবারও বলেছি তুমি ডিভোর্স দিলে আমি বাঁচতে পারবো না? একটা রাস্তার কুকুরও জানে নিজের এলাকার বাইরে যাবার অধিকার নেই। আর আমি তো মানুষ, আমি কখনোই এমন কিছু চাইতে পারি না যেটাতে আমার অধিকার নেই। তুমি নিশ্চিন্তে থাকো। শেষ কথাগুলো বলার সময় আরিশ চেষ্টা করেও নিজের আবেগকে ধরে রাখতে পারে না। একটু থেমে প্রায় সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য হেসে বলে, আমি তো শুধু এটাই চাই তুমি প্রত্যেক দিন আমার বানানো খাবারগুলো খাও। আরিশের হাসিতে বিরক্ত হয়ে নুরি ওখান থেকে সরে যায়। নুরির বাড়ি থেকে বেরোনোর পর আরিশ সোজা নুরির মায়ের কাছে যায়। প্রত্যেক সপ্তাহে ও একবার করে নুরির মায়ের কাছে যায়। নুরির সমস্ত খবর দিয়ে আসে। নুরি আরিশকে ওর সাথে ডাক্তারের কাছে যেতে অ্যালাউ করেনি। তাই নুরি মাকে বলার জন্য যেটুকু খবর আরিশকে জানায় সেটাই ওর কাছে একমাত্র তথ্য। আজ সকাল থেকেই ঝড়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিকেল থেকে এত জোরে ঝড় শুরু হয়ে যায় যে দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়। ঘড়িতে 7টা বাজলে নুরির মন আপনা থেকেই রাস্তার দিকে চলে যায়। ও নিশ্চয়ই আজ আসবে না। আরিশকে ও ঠিক মিস করে না। আসলে গত 9 মাসে প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আরিশকে এখানে দেখাটা অনেকটা অভ্যাস হয়ে গেছে বলা চলে। রাত্রি 8টার দিকে ঝড়ের আওয়াজ ছাপিয়ে দরজায় টোকা পড়লে নুরি একটু অবাক হয়। দরজা খুলে বিধ্বস্ত আরিশকে দেখে কি বলবে ভেবে পায় না। আরিশ নুরিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দ্রুত দরজাটা বন্ধ করে দেয়। নুরির সপ্রশ্ন দৃষ্টির সামনে জামা কাপড় থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, আরে গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। আশেপাশে লোকজন কেউ নেই। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের জিম্মায় গাড়িটাকে রেখে তারপর এলাম।
বাকি রাস্তাটা কি করে এলে? আরিশ ব্যস্তভাবে রান্নাঘরে কাজ করতে করতে ক্যাজুয়ালি বলে। দুটো পা থাকতে চিন্তা কিসের? হ্যাঁ, নুরি কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে ঝড়ের সাথে সাথে প্রবল বৃষ্টিও শুরু হয়ে গেছে। আরিশ যখন খাবার রেডি করে টেবিলের ওপর রাখে তখন অনেকটাই রাত হয়ে গেছে। বাইরে ঝড়ের সাথে সাথে প্রচণ্ড জোরে বৃষ্টি এক নাগাড়ে চলছে। নুরি ভেতরে ভেতরে উৎকণ্ঠিত হলেও বাইরে যান্ত্রিক ভাব বজায় রেখে বলে, এত বৃষ্টিতে তুমি কি করে যাবে? আরিশ দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে জল জমে গেছে। নুরিকে ঘর থেকে বেরোতে বারণ করে হেসে বলে, চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। অনেক পাপ করেছি, এত তাড়াতাড়ি তুলবে না আমাকে। সব কিছুই কি তোমার কাছে আজকাল হাসির মনে হয়? আরিশ কোনো উত্তর না দিয়ে ম্লান হাসে। নার্সারির কিছু ছোট ছোট চারা ঝড়ের জন্য বারান্দা থেকে উড়ে গিয়েছিল, সেগুলো সামনে জলের ওপর ভেসে বেড়াচ্ছে। আরিশ জলের মধ্যে নেমে ওগুলো তুলতে শুরু করে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় চারাগুলো বারবার এদিক ওদিক ছড়িয়ে যায়। আরিশ নিজের কাজে ডুবে গিয়েছিল। হঠাৎ মাথার ওপর জল পড়ছে না দেখে পেছন ফিরে তাকায়, দেখে নুরি একটা হাত তলপেটের নিচে চেপে ধরে অন্য হাতে ছাতা নিয়ে ওর পেছনে এসে দাঁড়িয়েছে। আরিশ সঙ্গে সঙ্গে ছাতাটা নিজের হাতে নিয়ে ভালো করে নুরির মাথায় ধরে। নুরি ঝড়ো হওয়ার জন্য আরিশের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে, আজ রাতে এখানে থেকে যাও। এই 9 মাসে এই প্রথম নুরি আরিশের সাথে এতটা নরমভাবে কথা বলে। আরিশের চোখে জল চলে আসে। আকাশের বৃষ্টি সেই জলকে সবার অলক্ষ্যে ধুয়ে দেয়। নুরির ঘরে আসবাব বলতে একটা সিঙ্গেল বেড, একটা ছোট টেবিল, দুটো চেয়ার আর একটা আরাম কেদারা। আরিশ একদিনও আরাম কেদারাতে নুরিকে বসতে দেখেনি। ও নুরির জন্য ওটা কিনে এনেছিল। হয়তো আরিশ কিনেছে বলেই নুরি এত অপছন্দ। আরিশ নুরির একটা লম্বা ওড়না লুঙ্গির স্টাইলে পেঁচিয়ে নিয়েছে। জামাকাপড় ভিজে থাকায় আর কোনো উপায় ছিল না। বাইরে থেকে ওকে ভীষণ হাস্যকর দেখায়। নুরি আবার তার অ্যাজ ইউজুয়াল গম্ভীর ফর্মে ফিরে গেছে। নিঃশব্দে দুজনে খাওয়া দাওয়া সারে। খাওয়া শেষ হলে আরিশ একটা তোয়ালে নিয়ে এখনো ভিজে থাকা মাথাটা মুছতে মুছতে আরাম কেদারায় গা এলিয়ে বলে, তুমি তো আর এখানে বসলে না, আজ অন্তত আবার ঘুমানোর কাজে আসবে। নুরি কোনো উত্তর দেয় না। ভাড়া বাড়িতে শোবার ঘর একটাই। বিছানায় আরিশের দিকে পেছন ফিরে শুয়ে বলে, লাইট বন্ধ করে দাও, আলোতে আমার ঘুম আসে না। আরিশের হঠাৎ মনে পড়ে এই নুরি একদিন ওকে বলেছিল অন্ধকারে ঘুমাতে পারে না। নুরিকে এইভাবে দিন দিন আরো কঠোর হয়ে যেতে দেখে আরিশের ভিতরটা যন্ত্রণায় পুড়ে যেতে থাকে। ওর ঘুম আসে না। ওপাশ থেকে যখন নুরির শ্বাসের আওয়াজ ধীর তালে হতে শুরু করে বুঝতে পারে নুরি ঘুমিয়ে গেছে। আরিশ সতর্পণে কেদারা থেকে উঠে দাঁড়ায়। চোরের মতো নুরির পাশে গিয়ে দাঁড়ায়। সেলফির ফ্ল্যাশ লাইটটা অন করে ঘুমন্ত নুরির পাশে নিজের মুখটা রেখে ক্লিক করে। ফ্ল্যাশের আলোতে ঘুমের মধ্যে নুরির চোখের ভুরু হালকা কুঁচকে ওঠে। আরিশ দ্রুত মোবাইল অফ করে আবার নিজের জায়গায় ফিরে যায়। ভোরের দিকে আরিশের হালকা ঘুম চলে এসেছিল। হঠাৎ নুরির আওয়াজ শুনে ধরফর করে উঠে বসে। নুরি বিছানার মধ্যে শুয়ে রয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় ওর মুখ বিকৃত হয়ে রয়েছে। আরিশ দ্রুত নুরির কাছে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে নুরি, তুমি এরকম করছো কেন? নুরির কথা বলতে কষ্ট হয়, তবুও তার মধ্যেই বলে, আমার ব্যাগে ডক্টরের নাম্বার আছে, ওখানে ফোন করো এক্ষুনি। নুরিকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় তখন ওর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নুরির ডক্টর এস তালুকদারের সাথে আরিশের ফোনে কথা হয়েছে। ওনার হসপিটালে আসতে প্রায় দুপুর হয়ে যাবে। এই মুহূর্তে নুরির কিছু সাধারণ টেস্ট করা হয়েছে। একজন জুনিয়র ডক্টর নুরিকে চেক করার পর বেরিয়ে আসলে আরিশ কথা বলার জন্য এগিয়ে যায়। পেশেন্টের যেরকম অবস্থা তাতে আমাদের ইয়ারলি অপারেট করতে হতে পারে। আপনি তো ওনার হাজব্যান্ড। আরিশ দ্রুত মাথা নেড়ে সম্মতি জানায়। জুনিয়র ডক্টরটি নুরির ফাইল থেকে পুরনো রেকর্ডগুলো চেক করতে করতে বলে, আপনি নিশ্চয় এর কন্ডিশন পুরোটাই জানেন। এই মুহূর্তে ডক্টর তালুকদার না আসা পর্যন্ত আমরা কোনো ডিসিশন নিতে পারবো না।
আয়েশের মাথায় কিচ্ছু ঢোকে না। ও কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু তার আগেই ডক্টর অন্যদিকে চলে যান। ডক্টর তালুকদার পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে যায়। নুরিকে চেক করার পর উনি নুরির গার্জেনের খোঁজ করলে আরিশ দ্রুত এগিয়ে যায়। ডক্টর তালুকদারের সাথে আরিশ প্রথমবার দেখা করছে। ও উদ্বিগ্নভাবে এগিয়ে গিয়ে বলে, আমি নুরির হাজব্যান্ড। ওর কি হয়েছে? কাল রাত পর্যন্ত সুস্থ ছিল, আজকে সকাল থেকে হঠাৎ এরকম করছে। ডক্টর তালুকদার একটু সন্দেহপূর্ণভাবে আয়েশের দিকে তাকিয়ে বলেন, নুরির যা শারীরিক অবস্থা তাতে এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমি ওকে প্রথম 3 মাসের মধ্যেই অপারেশনের পরামর্শ দিয়েছিলাম, তবে পুরো ব্যাপারটা পেশেন্টের ইচ্ছের উপর নির্ভর করে। এই মুহূর্তে নুরিকে কিছু ওষুধ দেওয়া হয়েছে, কন্ডিশন অনেকটাই ঠিক আছে, তবে এস সুন এজ পসিবল আমাদের অপারেশন করতে হবে। নুরির প্রেশার নর্মাল থাকলে আগামীকালই অপারেশন করা হবে। আয়েশের হাত পা ঠান্ডা হয়ে আসে। ও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, নুরি ঠিক থাকবে তো? দেখুন, ওর কেসটাতে সবাই ভালো চান্স অনেকটাই বেশি, প্রায় 80%, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মায়ের কিছু না কিছু পার্মানেন্ট ড্যামেজ দেখা গেছে। আরিশ স্থিরভাবে কিছু ভাবতে পারে না। ওর সামনে দিয়ে ডক্টর তালুকদার বেরিয়ে যায়। কান্নায় আয়েশের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ও বারবার চিৎকার করে একটাই কথা বলতে চায়, আমাকে এত বড় শাস্তি দিও না নুরি। তুমি আমাকে সারা জীবন ক্ষমা না করলেও আমি মেনে নিতে পারবো, কিন্তু তুমি আমার মুখ না দেখলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আগামীকাল সকাল 7টার সময় নুরির অপারেশন টাইম ঠিক হয়ে গেছে। রাত্রি 8টার সময় আরিশকে অপারেশনের আগে শেষবারের জন্য নুরির সাথে দেখা করার পারমিশন দেয়া হয়। আরিশ নুরির সাথে ঠিক করে কথা বলতে পারে না, বারবার কান্না পেয়ে যায়। অল্প কথা বলেই দ্রুত ওখান থেকে বেরিয়ে আসে। বাবাকে ফোন করে জানায় আগামীকাল সকালে নুরির ওটি রয়েছে, তাই আজকেও বাড়ি ফিরবে না। আরিশ অনেকক্ষণ হাসপাতালের চেয়ারে চুপ করে বসে থাকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। নুরিকে নিয়ে যখন সকালে আসে তখন সাথে নুরিরও ব্যাগটাও এনেছিল। ব্যাগটা 2 হাতে আঁকড়ে ধরে হঠাৎ শক্ত ধরনের কিছু অনুভব করে ব্যাগের ভেতরে হাত ঢোকায়। আমরে মিও লেখা ডায়েরিটা যখন চোখের সামনে নিয়ে আসে তখন হাতটা অজান্তেই কেঁপে ওঠে। পুরনো স্মৃতি স্পষ্টভাবে মনের ভেতর ফুটে ওঠে। ডায়েরির প্রত্যেকটা পাতা আজ ভরে রয়েছে। নুরির ভালোবাসা, দুঃখ, রাগ, অভিমান সব জীবন্ত হয়ে রয়েছে পাতায় পাতায়। আরিশ কাঁপা কাঁপা হাতে একটার পর একটা পাতা উল্টাতে থাকে। আজকে আরিশ আমাকেই এই ডায়েরিটি গিফট করেছে। ডায়েরি দিয়ে কেউ কোনোদিনও প্রপোজ করে নাকি? কি বোকা বোকা, একটু রোমান্টিক হতে শিখলো না ছেলেটা। আজকে আরিশ আমাকেই প্রথম কিস করেছে। আজকে আইজানের সাথে কথা বলেছি বলে আরিশ রাগ করে। বাবার কথাটা কি করে আরিশকে বলবো? কি ভাববে আমার ব্যাপারে? আজকে আরিশ আমাকে পেতনি বলেছে, আমি ওকে। আরিশ একের পর এক পরপর পাতাগুলো পড়তে থাকে। আজ 10 দিন হলো আরিশ স্কুলে আসেনি। সবাই বলছে আরিশ নাকি স্কুল থেকে চলে গেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আরিশ সত্যি সত্যি আমাকে না জানিয়ে এখান থেকে চলে গেছে। আজ আরিশের কথা খুব মনে পড়ছে। আমি আর আম্মু আজকে থেকে সিলেটে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। আরিশ, আমি খুব অসহায় হয়ে পড়েছি, আমার খুব দরকার তোমাকে। আরিশ, তোমার কি আমাকে একবারও মনে পড়ে না? আমি কেন তোমায় ভুলতে পারি না? আরিশ নিষ্পলকভাবে পড়তে থাকে। জমতে থাকা জল চোখের দৃষ্টি ঝাপসা করে দেয়। আরিশ, আমি তোমাকে ঘৃণা করি। আরিশ, যদি কোনোদিন তোমাকে সামনে পাই তাহলে একটাই প্রশ্ন করতে চাই, আমার সাথে এরকম কেন করলে? আজকাল কেউ ভালোবাসার কথা বললে আমি সহ্য করতে পারি না। প্রত্যেক দিন লড়াই করতে করতে নিজেকে কেমন যেন প্রাণহীন মনে হয়। রাতে মায়ের মুখটা দেখার পর মনে হয় বেঁচে আছি। আরিশ ডায়েরির একদম শেষের দিকে চলে এসেছে। একটা গোটা পাতা জুড়ে নুরির পছন্দের টাইটানিকের সেই গানটা লেখা। গানের নিচে ছোট্ট করে লেখা, 10 বছর পর শেষ পর্যন্ত আবার দেখা হলো। ডায়েরির পাতা শেষ।
হয়তো নুরির কথাও শেষ। লাশ পাতাটা শুধুমাত্র ফাঁকা পড়ে রয়েছে। বাইরে ভোর হয়ে এসেছে। আরিশের মনে যদিও জমাট অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে লুকিয়ে ফেলতে চাইছে নিজেকে। ছোট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে ইচ্ছে করছে। আল্লাহ আরিশের কথা রেখেছেন। 2 মাস হলো নুরি মায়ের কাছে ফিরে গেছে। ওদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম খুশি। আরিশ গাড়িটা নুরির বাড়ির সামনে দাঁড় করিয়ে দ্রুত ভিতরে ঢুকে যায়। মনে মনে বলে, আজকে যেমন করেই হোক নুরিকে আমি রাজি করাবই। নুরি খুশিকে কোলে নিয়ে বসেছিল। পাশে নুরির মা দাঁড়িয়ে আছে। আরিশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলে, আমি সমস্ত কথা বলে নিয়েছি, ওরা কালকে থেকেই কোর্স শুরু করতে রাজি। নুরি, তুমি আর না করো না প্লিজ। নুরি হুইল চেয়ারের হ্যান্ডেলটা ঘুরিয়ে জানালার দিকে এগিয়ে যায়। আরিশ, আমি তোমাকে বারণ করেছি এখানে আসতে। তোমার ওই আয়ুর্বেদে আমার বিশ্বাস নেই। তাছাড়া ওখানে আমার মতো যতজন গিয়েছি তাদের মধ্যে মাত্র 1%ই ঠিক হয়েছে। আমি ওই 1%-এর জন্য খুশিকে ছেড়ে 2 বছরের জন্য ওখানে গিয়ে থাকতে পারবো না। প্রত্যেক দিন এখানে এসে আমাকে বিরক্ত করা বন্ধ করো। আরিশ নাছোড়বান্দার মতো বলে, খুশির কথা ভেবেই তোমাকে যেতে হবে। তুমি কি কোনোদিনও খুশির সাথে ছুটে বেড়াতে চাও না বলো? খুশির হাত ধরে হাঁটতে চাও না? আমার পূর্ণ বিশ্বাস তুমি ওখানে গেলে নিশ্চয় আবার নিজের পায়ে হাঁটতে পারবে। নুরি কঠোরভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, হঠাৎ করে তোমার মনে আমার প্রতি এত দয়া কেন জেগে উঠেছে বুঝতে পারছি না। যখন আমাকে একা ফেলে ঢাকা থেকে চলে গিয়েছিলে তখন কোথায় ছিল তোমার এই প্রেম? যখন আমাকে সেক্স ওয়ার্কারের সঙ্গে তুলনা করেছিলে তখন এই ভালোবাসাটা কোথায় ছিল? যখন বিয়ের নামে বিজনেস ডিল করেছিলে তখন তো আমার ভালোর কথা মনে আসেনি? নিজের সন্তানকে নিয়ে সন্দেহ করার সময় তোমার তো একটুও খারাপ লাগেনি? আরিশ ঢাকা থেকে চলে আসার কারণ হিসাবে সেদিনের পার্টির কথাটা বলতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে, নুরির অভিযোগগুলো তো ঠিকই। এটাও তো ঠিক যে সেদিন পালিয়ে না গিয়ে ও যদি নুরিকে সব কিছু বলতো তাহলে আজকে হয়তো ওদের জীবনটা অন্যরকম হতো। পার্টির কথাটা আজ যদি বলেও দেয় তাহলেও ও নুরির চোখে খারাপই থাকবে। শুধু শুধু আইজানের নামটা টেনে এনে লাভ কি? তার থেকে বরং নুরির চোখে কেউ অন্তত ভালো হয়ে থাক। আরিশ নুরির দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলে, সেদিন ঢাকা থেকে চলে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আর তারপরের ঘটনাগুলো সেই ভুলেরই ফল। কিন্তু আমার কাজের জন্য তুমি নিজেকে কেন শাস্তি দেবে? আরিশ এরপর যা বলতে যাচ্ছে তার জন্য নিজেকে শক্ত করে নেয়। মনে মনে ভাবে, হয়তো আমি সারা জীবনের জন্য নুরির চোখে খারাপ হয়ে যাব, তবু আমাকে বলতেই হবে। আরিশ ইচ্ছে করে ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলে, আজকে তুমি যদি নিজের চিকিৎসা করাতে অস্বীকার করো তাহলে এটাই বুঝবো তুমি এখনো আমাকে ভালোবাসো। আমার দেওয়া কষ্টগুলো তোমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ। তোমার কাছে খুশি, তোমার আম্মু, এরা কেউ ইম্পর্টেন্ট নয়। তুমি শুধুমাত্র আমাকে। নুরি আরিশকে কথা শেষ করতে দেয় না। চিৎকার করে আরিশকে থামিয়ে বলে, জাস্ট স্টপ ইট মিস্টার আরিশ রহমান খান। তুমি নিজেকে বড্ড বেশি গুরুত্বপূর্ণ মনে করে ফেলেছ। এতদিন তুমি বিজনেস ডিল করে এসেছো, আজকে আমি করছি। আমি যেতে রাজি আছি, কিন্তু আমার 3টে শর্ত আছে। 1, যাওয়ার আগে ডিভোর্সের প্রসেসিং শুরু করতে হবে। 2, তুমি কোনোদিনও খুশির অধিকার চাইতে পারবে না। 3, খুশি যেন কোনো দিনও জানতে না পারে তুমি ওর বাবা। 3টি সত্য আরিশের বুকে যেন পাহাড়ের মতো ভারী মনে হয়। দম বন্ধ হয়ে আসে। মনে মনে ভাবে, ওর যত কষ্টই হোক নুরিকে সুস্থ করার জন্য ওকে মেনে নিতেই হবে। আরিশ একটু সময় নেয় নিজেকে সামলে নেবার জন্য। ওর মনে হয় ওকে যেন নিজের হাতে নিজেরই হৃৎপিণ্ড কেটে বাদ দিতে বলা হয়েছে। কিছুক্ষণ সবাই চুপ করে থাকে। আরিশে প্রথম কথা বলে, ঠিক আছে, তোমার কথা মতোই সব কিছু হবে। তবে যতদিন পর্যন্ত তুমি ফিরে না আসছো তোমার আম্মু আর খুশির দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র আমার উপর থাকবে। কেউ আর কোনো কথা বলে না। আরিশ বেরিয়ে যাওয়ার আগে বলে, তুমি যাবার জন্য তৈরি হও, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। খুশি কথা বলতে খুব ভালোবাসে। আধো আধো ভাষাতে সবসময় কিছু না কিছু বলতেই থাকে। আরিশের গলা জড়িয়ে ধরে বলে, ভালো আঙ্কেল, আজকে মাম্মা আমাদের সঙ্গে বাড়ি যাবে?